নমস্কার, আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। আজ আপনাদের জন্য একটি ভৌতিক গল্প শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রাতের প্রহরী। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ কাহিনী অমিয়া মাসির কাছে শোনা, তবে অমিয়া মাসি হলপ করে বলেছেন এ কাহিনীতে একটুও ভেজাল নেই, প্রতিটি বর্ণ সত্য। আমি তার জবানিতেই বলি। শরীরটা বছর দিয়ে খুব খারাপ হয়ে পড়েছিল। যা খাই কিছুই হজম হয় না, পেটে অসহ্য ব্যথা, চোখে অন্ধকার দেখি। ডাক্তার বললেন কলকাতা ছাড়তে হবে। এ শহরে ব্যাধির ডিপো, এখানে থাকলে শরীর সারবে না। ঠিক হলো কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে মাস দুয়েক কাটিয়ে আসবো। ঘাটশিলা, মধুপুর, গিরিডির, দেওঘর, কোনো জায়গায় তোমার মেশোর পছন্দ নয়। জানো তো কি খুঁতখুত মানুষ। বললেন ওসব বড় ফাঁকা ফাঁকা জায়গা, নিরাপদ নয়। ভাবতে ভাবতে ঠিক হলো যাওয়া হবে সেই লখনৌ। সেখানে আমার দাদা শ্বশুরের একটি বাড়ি ছিল, বহু পুরনো বাড়ি। উনি শখ করে তৈরি করেছিলেন যখন লখনৌয়ে চাকরি করতেন। সে বাড়ির যে কি অবস্থা তাও জানি না। সেখানেই যাওয়া হলো। চারবাগ, আমিনাবাদ জিজ্ঞাসা করে বাড়ির পাত্তা মিলল। চক থেকে বেশ দূরে, আশেপাশে মুসলমান বস্তি, ছাগল মুরগির পাল ঘুরছে, একতলা বাড়ি। যতটা জরাজীর্ণ ভেবেছিলাম অবস্থা ততটা খারাপ নয়। আগেকার দিনের মজবুত মশলার গাঁথনি। যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন প্রায় বিকাল। রোদ ঝলমল করছে। দুটো ঘর, বাথরুম, এক ফালি রান্নাঘর। বাইরে বের হয়ে হোটেলে খাওয়া সেরে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 8টা। তালা খুলতেই দাঁড়িয়ে পড়লাম। চেলাম সাহেব। মুখ ফিরিয়ে দেখলাম দরজার বাইরে একজন, পরনে কালো কুর্তা আর পাজামা, মাথায় কালো টুপি বাঁকা করে বসানো। তোমার মেশো জিজ্ঞেস করলো কন? আপনার গোলাম হুজুর। বাতি জেলে লোকটাকে ভিতরে ডাকা হলো। দীর্ঘ চেহারা, দুটি চোখ ঢুকে গিয়েছে কিন্তু নিষ্প্রভ নয়, জল জল করছে। মুখের কোথাও যেন মাংস নেই। বোঝা গেল খাওয়ার অভাবে এমন চেহারা হয়েছে। কি চাই? আপনারা নতুন এসেছেন, কিছুদিন থাকবেন এখানে? সেরকম ইচ্ছা আছে। এ আমার দাদু বাড়ি, বহুদিন আসা হয়নি। লোকটা নিচু হয়ে কুর্নিশ করলো। নিশ্চয়ই থাকবেন সাহাব, আলবাত থাকবেন। যে কদিন থাকবেন গোলাম পাহারা দেবে। হাজার হোক আপনাদের পক্ষে বিদেশ বিভুই। ভালোই হলো, একটা পাহারাদার থাকলে আমরা নিশ্চিন্ত। বিদেশে যখন এসেছি চুপচাপ বাড়িতে তো আর বসে থাকবো না, ঘুরে ঘুরে বেড়াবো। তোমার নাম কি? বান্দার নাম আব্দুল রিজভী। তোমাকে কেউ এখানে চেনে? লোকটা দুটো চোখ দপ দপ করে জ্বলে উঠল। দেখবেন নাকি হুজুর? দেখবেন। এই এই দেখুন। আধময়লা কুর্তার মধ্যে থেকে আব্দুল প্রায় শতচ্ছিন্ন গোটা কয়েক কাগজ বের করলো। কাগজগুলো হলদে হয়ে গেছে। গোটা তিনেক অভিজ্ঞানপত্র, বড় বড় লোকের লেখা। ফৈজাবাদের জমিদার, অযোধ্যার নবাবের ভাইপো, গন্ডার রহিম, সবাই লিখেছে আব্দুল রিজভীর মতন বিশ্বাসী, কর্তব্যপরায়ণ সৎলোক দুর্লভ। ঠিক আছে, তোমাকে রাখবো। কত দিতে হবে বলো? আমি একলা মানুষ খোদাবন্ধ, যা দিবেন তাতে রাজি। আব্দুল রয়ে গেল। দিন তিনেক খুব ভালোভাবে কাটলো। বেরিয়ে যখনই ফিরতাম দেখতাম সদর দরজার পাশে আব্দুল খাড়া হয়ে দাঁড়িয়ে, সজাগ প্রহরী। আমাদের দেখলে কপালে হাত ঠুকে সেলাম করত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতাম খটখট জুতোর শব্দ, বাইরে আব্দুল পাহারা দিচ্ছে। কিন্তু 3 দিন পর রাত্রে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো আমার খাটটা যেন নড়ে উঠল। চমকে খাটের উপরে উঠে বসলাম। ভাবলাম নির্ঘাত ভূমিকম্প।
বাড়িতে বিজলি বাতি ছিল না, হ্যারিকেন ব্যবহার করতাম। আলো জ্বললে তোমার মেশোর ঘুম হয় না বলে সবার আগে হ্যারিকেন নিভিয়ে দিতাম, কিন্তু মাথার বালিশের নিচে টর্চ থাকতো। তাড়াতাড়ি টর্চটা জ্বাললাম, দেখলাম তোমার মেশোর খাট ঠিক জায়গাতেই রয়েছে, অথচ অথচ আমার খাটটা 10 হাত সরে এসেছে। ভূমিকম্পে তো এমন হবার কথা নয়। গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না, কোনো রকমের চাপা গলায় তোমার মেশোকে ডাকলাম। বার কয়েক ডাকার পর তোমার মেশো উঠে বসলো। আরে কি হলো আবার তোমার? কি হয়েছে বলতে হলো না, খাটের অবস্থান দেখে সবই বুঝতে পারলো। তুমি ওখানে গেলে কি করে? তাই তো ভাবছি, কে যেন আমার খাটটা সরিয়ে নিয়ে এলো। তোমার মেশো ভ্রু কুচকে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, বুঝতে পেরেছি, তোমার রাগ তো কম নয়, আর রোগ তো একটাও নয়। ঘুমিয়ে কথা বলো, ঘুমোতে ঘুমোতে শিবপুরের বাড়িতে একবার বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলে, মনে আছে? সেরকমই কাঠটা ধরে হয়তো হাঁটতে শুরু করেছো। দাঁড়াও, কাঠটা ঠিক করে সরিয়ে দিই। তোমার মেশো খাট থেকে নামবার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক ঘটনা ঘটলো। আমি আমার খাটের উপরে বসে সর করে খাটটা সরে পুরোনো জায়গায় চলে এলো। ভয়ে ভয়ে হাত পা কেঁপে টর্চ নিভে গিয়েছিল। অন্ধকারে শুধু আমার আর্ত কণ্ঠ শোনা গেল। তোমার মেশো উঠে হ্যারিকেন জ্বালালো, তারপর সারা রাত দুজনে চুপচাপ বসে। একবার তোমার মেশো দরজা খুলে বাইরে গিয়ে ডাকলো, ওই আব্দুল, আব্দুল, হুজুর। উত্তরের সঙ্গে সঙ্গে আব্দুল এসে সামনে দাঁড়িয়েছিল। ফরমাইয়ে সাহেব, ফরমাইয়ে। কিন্তু ব্যাপারটা এমনই অলৌকিক, অবিশ্বাস্য যে কাউকে বলাও যায় না। যাকে বলবো সেই ভাববে আমাদের বুঝি মাথার দোষ রয়েছে, তাই চুপচাপ রইলাম। আমাদের দুজনেরই কেউই ভূতে বিশ্বাস করতাম না। চিরকাল দুজনে শহরের মানুষ, ভূতের কথা গল্পে পড়েছি, কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। রাতের ব্যাপারটা আমাদের দুজনকেই রীতিমতো অবাক করেছিল। আবার সরে আসতে দেখে কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। দিন 15 নির্বিবাদে কাটলো, কোনো উপদ্রব নয়। একসময় আমার নিজেরই মনে হলো সব ব্যাপারটা হয়তো মনের ভুল। সিনেমা দেখে ফিরতে সেদিন একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুতে প্রায় 12টা হলো। শীতের শুরুতে সবে শীত পড়তে শুরু করেছে। লখনৌতে শীতের প্রকোপ একটু বেশি। সব জানলাগুলোতে সন্ধ্যা রাত থেকেই বন্ধ করে দিয়েছিলাম। তাই হঠাৎ মাঝরাতে খটখট সব জানলা খুলে গেল। কনকনে ঠান্ডা হাওয়ার ঝলক হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। বন্ধ করার দোষ হলে একটা জানলা খুলে যাওয়া সম্ভব, কিন্তু এভাবে একসঙ্গে শোবার ঘরে 4টে জানলা খুলে যায় কি করে? তোমার মেশো খাটের উপরে উঠে বসলো, উঠেই আমাকে ধমক, আরে জানলাগুলো কি ভালো করে বন্ধ করতে পারো না? মাঝরাতে আসছে ঝামেলা। তোমার মেশো উঠে সব জানলাগুলো টেনে বন্ধ করে দিল। মিনিট 5 সব চুপচাপ। তোমার মেশো এসে খাটে শোয়া মাত্র আবার খটখট করে জানলাগুলো খুলে গেল। বার 3 এরকম হবার পর দুজনেরই একটু ভয় পেয়ে গেলাম। দরকার নেই বাবু শরীর সারিয়ে এই ভূতুড়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। কথাটা হঠাৎ আমার মনে হলে বললাম, আব্দুলকে একবার ডাকলে হয় না? আব্দুল কি করবে? আরে আমরা যখন ঠিক মতো জানলাগুলো বন্ধ করতে পারছি না, তখন ওকে দিয়ে একবার চেষ্টা করো। কথাটা বোধ হয় তোমার মেশোর মনে লাগলো। দরজাটা খুলে ডাকলো, আব্দুল। সঙ্গে সঙ্গে উত্তর এলো, জি হুজুর, ফরমাইয়ে। আশ্চর্য মনে হয়, আব্দুল মানুষটা যন্ত্র। আব্দুল দরজায় এসে দাঁড়ালো। জানলাগুলো কিছুতেই বন্ধ করতে পারছি না, একবার দেখো তো আব্দুল। আমি টর্চটা জ্বালিয়ে আব্দুলের মুখের উপর রেখেছিলাম। মনে হলো আব্দুলের দুটো চোখ জ্বলে উঠল। জি হুজুর, জি। আব্দুল একটা একটা করে সব জানলাগুলো বন্ধ করে দিল। তারপর আব্দুল আর 1 মিনিটও দাঁড়ালো না, সালাম করে দিয়ে বাইরে চলে গেল। দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম।
না, জানলাগুলো আর খুলে গেল না। তার মানে আমরা বোধহয় জানলাগুলো ঠিক মতো বন্ধ করতে পারছিলাম না। রাত্রে আর কোনো অসুবিধা হলো না। সত্যি কত মিথ্যে কারণে আমরা ভয় পাই। পরের দিন দুপুরবেলা আব্দুলকে দেখলাম। সাধারণত দিনের বেলা সে নিজের ডেরায় চলে যায়, পাহারা দিতে আসে সন্ধ্যাবেলা। কিন্তু সেদিন দুপুরে বের হবার মুখে দেখলাম আব্দুল চারিদিকে ঘুরছে। তোমার মেশো পোস্ট অফিস গিয়েছিল খাম পোস্ট কার্ড কিনতে। আশেপাশে এমন কেউ নেই যাদের সঙ্গে আলাপ করতে পারি, চারিদিকে বস্তি। এমন সময়ে আমি আব্দুলকে দেখলাম। জিজ্ঞেস করলাম, কি খুঁজছো আব্দুল? আব্দুল যেন একটু চমকে উঠল, আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে বলল, একটা কেস খুঁজছি মেম সাহেব। অনেকদিন আগে হারিয়েছিলাম, কিন্তু কোথায় হারিয়েছি ঠিক মনে পড়ছে না। উত্তর দিয়েই আব্দুল আর দাঁড়ালো না, আস্তে আস্তে বস্তির দিকে এগিয়ে গেল। ইচ্ছে ছিল আব্দুলকে তার পুরনো সংসার, তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসা করব, কিন্তু সেই সুযোগ আর পেলাম না। কি খুঁজছে আব্দুল ঠিকভাবে সে কথাও বলল না, কেমন একটা দুর্বোধ্য উত্তর দিয়ে গেল। জানালাগুলো ভালোভাবে দিনের আলোয় পরীক্ষা করে দেখলাম, কল কবজার বিশেষ কোনো কারসাজি নেই, অথচ রাত্রে কেন বন্ধ করতে পারলাম না সেটাই ঠাউর করে উঠতে পারলাম না। দিনের বেলা কোনো গোলমাল নেই, অথচ রাত হলেই যেন গা ছমছম করে। মনে হয় আমি আর তোমার মেশো ছাড়া তৃতীয় আর কোনো এক সত্তার আবির্ভাব হয়, যাকে চোখে দেখা যায় না, কিন্তু তার কার্যকলাপের মধ্য দিয়ে সে নিজেকে ধরা দেয়। যেমন এই খাট সরানো, জানলাগুলো আচমকা খুলে যাওয়া, এসব কিন্তু মোটেই স্বাভাবিক জিনিস বলে মনে হয় না। তোমার মেশো ফিরে আসতে আব্দুলের জিনিস খোঁজার কথাটা বললাম, কিন্তু কথাটার উপর সে একেবারেই গুরুত্ব আরোপ করলো না। বললেন, আরে ওসব নিয়ে মাথা ঘামাবার কোনো মানে হয় না, হয়তো পকেট থেকে কিছু পড়ে গেছে তাই খুঁজছিল। আমি কিন্তু মনের কথাটা বলেই ফেললাম। জানো, আর এখানে ভালো লাগছে না। কেন? তোমার শরীরের তো উন্নতি হচ্ছে, পেটের ব্যথাটা আর নেই, খিদেও হচ্ছে। আমি একটু চুপ করে থেকে বললাম, এ বাড়িটা আর আমার ভালো লাগছে না। কেন? এই বাড়ির আবার কি দোষ হলো? কি দোষ তা তো তুমি জানো। আরে ওসব তোমার মনের ভুল, আমি ওসব মোটেই ভাবছি না। কিন্তু কয়েকদিন পরেই ভাবার যথেষ্ট কারণ ঘটল, তোমার মেশো আর আমার দুজনেরই। সেদিন সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হলো, অসময়ের বৃষ্টি। বুঝতে পারলাম এই বৃষ্টির পরেই শীতের প্রচণ্ডতা বাড়বে। দুটো বিলাতি কম্বল ছিল সাথে, বুঝলাম তাতে যে শীত আটকাবে না সেটা খুব ভালো মতোই ঠাউর করতে পারলাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল, মনে হলো ঘরের মধ্যে খুটখুট শব্দে কে যেন বুট পরে পায়চারি করছে একদিক থেকে আরেক দিক। উঠে বসলাম। তোমার মেশো ঘুমে অচেতন। টর্চ জ্বালিয়ে ঘরের এদিক ওদিক দেখলাম, কেউ কোথাও নেই। অথচ খুটখুট শব্দ সমানে শোনা গেল। ইঁদুরের উৎপাত কিনা কে জানে। আমাদের ঘরপাড়ের বাড়িতে বিরাট সাইজের সব ইঁদুর ঘুরে বেড়াতো, সাইজে বিড়ালের চেয়েও বড়। না, বাথরুমে যাওয়া দরকার। সাহস করে উঠলাম। বাথরুমের দরজা খুলে টর্চ জেলে আগে এধার ওধার দেখে নিলাম। কোণের দিকে আলো পড়তেই চিৎকার করে উঠলাম, একেবারে দেওয়াল ঘেঁষে একটি নরকঙ্কাল। বললে বিশ্বাস করবে না, জীবন্ত নরকঙ্কাল। দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে। শুধু ডাকা নয়, খল খল করে হাসি, অদ্ভুত মারাত্মক হাসি। তার শব্দে শরীরের সমস্ত রক্ত পলকে যেন জমাট বেঁধে যায়। আর আমার জ্ঞান ছিল না। বাথরুমের দরজার কাছে মূর্ছিত হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হলো দেখলাম খাটের ওপর শুয়ে আছি। সকাল হয়েছে। তোমার মেশো উদ্বিগ্ন মুখে পাশে বসে। একটু পরে মেশো বলল, কি হয়েছিল? কি হয়েছিল সব বললাম। মেশো বলল,
কি আশ্চর্য, কাল রাত থেকে কতবার যে আব্দুলকে ডেকেছি ডাক্তারের কাছে পাঠাবো বলে, কিন্তু সে নিখোঁজ। পাশের বস্তির এক ছোকরাকে পরে ডাক্তার আনতে পাঠিয়েছি। একটু পরেই বাইরে মোটরের শব্দ হলো। বৃদ্ধ বাঙালি ডাক্তার ঘরে ঢুকলেন। সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমরা আপনার দাদুকে এই জমিতে বাড়ি করতে বারণ করেছিলাম, তিনি তিনি আমাদের কথা শোনেননি। কেন? এই জমিতে কি আছে? এটা এটা একটা কবর ছিল, কবরের ওপরে কেউ বাড়ি করে না। আপনার দাদু ও বাড়িতে বেশি দিন টিকতে পারেননি। ও, আরো একটা কথা, আব্দুল বলে একটা লোক পাহারা দিত, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল? পুরো পুরো নাম কি? আব্দুল রিজভী। ডাক্তার নাম শুনে চমকে উঠলেন। সে কি? এখানে আব্দুল রিজভীরই তো কবর ছিল। সে মারা গেছে আজ আজ প্রায় 80 বছরের উপর। সে তো অনেকগুলো সার্টিফিকেট দেখালো। তার তারিখগুলো দেখেছেন? কবেকার লেখা? পরের দিনই আমরা কলকাতা ফিরে এসেছিলাম। এখনো মাঝে মাঝে ভাবি, দুটো প্রশ্নের উত্তর পাই না। এক, পুরো কি খুঁজছিল আব্দুল রিজভী? তার নিজের খবর? আর প্রশ্ন নাম্বার 2, সে রাতে ওইভাবে বাথরুমে কঙ্কাল মুক্তি কেন দেখা? আমাদের